যদিও আমিও ছাদে বাগান করার চেষ্টা করতেছি আঙ্গুর ফল। তো এই জন্য আজকে আসছি একটু ওনার সাথে দেখা করার জন্য, বাগানটাও পরিদর্শন করার জন্য। তাই আসলে আমি যদিও ভিডিওতে অনেক দেখি, অনেক সামনে দেখার ভিডিও দেখা এটা আকাশ পাতাল ডিফারেন্স। তো এই জন্য এখানে দেখে তো আমি অভিভূত, বিশেষ করে ভ্যালেজের থোকা, ট্রান্সফিগারেশনের যে লম্বা থোকা, আর খেয়েও দেখলাম এক একটা এক এক রকম। মানে কেউ যদি মনোযোগ দেখায় তাহলে বুঝতে পারবে যে আমাদের আঙ্গুরে এক একটা এক এক রকম স্বাদ। আমরা যে প্রধানী অ্যাগ্রো কামরুজ্জামান ভাইয়ের সাথে কথা বলছিলাম, আমরা এখন দেখবো যে এই ভ্যারাইটিটা কি ভ্যারাইটি উনি দেখাবে। তো জি ভাই, এটা কি ভ্যারাইটি এবং এটা কয়টা গাছ আছে আপনার এখানে? এটা তো প্রদর্শনী প্লট। এখানে আমি প্রত্যেকটা জাতেরই 2-3টার বেশি চারা রাখি নাই। হয়তো আমার কমার্শিয়াল কয়টা ভ্যারাইটির 8-10টা করে চারা আছে। নর্মাল অন্যান্য ভ্যারাইটিগুলো আমার কম, 1-2টা করে চারা। এটা 2টা চারা আছে আমাদের। আপনার এটা হচ্ছে রেবেকা সিডলেস। হ্যাঁ, এটা খুব চমৎকার একটা ভ্যারাইটি। এটার চাইতে এই থোকাটা বেশি পাস। হ্যাঁ, একটু যদি আমরা এদিকে আসেন, এদিকে দেখাই। হ্যাঁ, এই যে দেখেন, একটু ক্লোজ করে দেখেন, এটা একদম চুলের মতো চিকো, একদম মানে কালো হয়ে গেছে। এটা ন্যাচারালি সিডলেস। এই যে এই একটা ভ্যারাইটি অনেক শক্ত, মানে আমরা দেখলাম যে এটা আরেকটু সময় থাকবে। হ্যাঁ, এটা আমি একটা ভ্যারাইটি একটু কাটি। আচ্ছা, এই যে একটু ক্লোজ করে, ক্যামেরাটা ক্লোজ করে দেখান। এই যে ন্যাচারালি সিডলেস, কোনো সিড নেই কিন্তু এটাতে। এটা সিড নাই, আমিও দেখলাম কোনো সিড নেই কিন্তু এই যে ভ্যারাইটিটাতে কোনো রকম সিড নেই। এটা কালো, খুবই অসাধারণ একটা ভ্যারাইটি। এটা হলো রেবেকা সিড। যে আমার একজন দর্শনার্থী আছে আমার এখানে, ভাই আপনি এটা একটু খেয়ে দেখেন। মিষ্টতা সিড নাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, সিড নাই। জি ইনশাআল্লাহ, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, বোধহয় আরেকটু পাকবে বোধহয়, না? মিষ্টতা ভাব আসতেছে। হ্যাঁ, মনে হচ্ছে যে আরেকটু পাকবে। ভালো লাগলো। আচ্ছা, কি আছে এটাতে? হালকা, এই জন্যই মনে হচ্ছে আমার কাছে এটা হচ্ছে আপনার আরো সফট হয়ে যাবে এটা। হ্যাঁ, এই জন্যই মনে হচ্ছে যে আরেকটু সময় লাগবে বোধহয় পাকার জন্য। এটার নাম কি? ট্রান্সফিগেশন। হ্যাঁ, এই যে মানে আমি যদি ফলের সাইজটা বলি, অসম্ভব সুন্দর, মানে আসলে এটা খুবই চমৎকার। হ্যাঁ, ট্রান্সফিগেশনে একটা বীজ হয়, একটা করে বীজ থাকে এটাতে। এটা আমরা জিবলিক দিই নাই। এটা দিলে এটা শেপটা আরেকটু লম্বা হয়ে যেত। এই যে এটারও আমি কেটে দেখাই। এই যে এটাতে আবার বীজই নাই, দেখেন, একেবারে বীজ নাই, একেবারে সিডলেস ট্রান্সফিগেশন। এটাই আপনি খান, এটা একদম চমৎকার। হ্যাঁ, খেয়ে দেখেন, খুবই চমৎকার জাত ট্রান্সফিগেশন। হ্যাঁ, এটা অসম্ভব মিষ্টি। হ্যাঁ, অসম্ভব মিষ্টি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অন্যরকম। এটার চাইতে এটা বেশি মিষ্টি, কিন্তু ওইটা একটু ওই যে কসকসা আছে এখনো, আমার কাছে মনে হলো যে আরেকটু সময় লাগবে পাকতে। আচ্ছা, আমি তো দেখলাম যে আপনি অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখছিলেন। আমরা হাঁটি। আমি বলি, আমি মোহাম্মদ গোলাম সাকলান, সোনারপুর রসায়ন ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ICT। তো আমি কামরুজ্জামান ভাইয়ের ওই ভিডিও আমি দেখছি আগে, কারণ ওই আমাদের শাইখ সিরাজ সাহেব তো ওনার ভিডিও করেছিলেন। তো ওই ভিডিও দেখতে গিয়ে ওনার দেখলাম। তো আমার কাছে মনে হয়েছে যে কাছাকাছির মধ্যে, আমি নারায়ণগঞ্জ থাকি, তো কাছাকাছির মধ্যে আমার কাছে মনে হয়েছে এই বাগানটা একটু পরিদর্শন করি। যদিও আমিও ছাদে বাগান করার চেষ্টা করতেছি আঙ্গুর ফল। তো এই জন্য আজকে আসছি একটু ওনার সাথে দেখা করার জন্য, বাগানটাও পরিদর্শন করার জন্য। তাই আসলে আমি যদিও ভিডিওতে অনেক দেখি, অনেক সামনে দেখার ভিডিও দেখা এটা আকাশ পাতাল ডিফারেন্স। তো এই জন্য এখানে দেখে তো আমি অভিভূত, বিশেষ করে ভ্যালেজের থোকা, ট্রান্সফিগারেশনের যে লম্বা থোকা, আর খেয়েও দেখলাম এক একটা এক এক রকম। মানে কেউ যদি মনোযোগ দেখায় তাহলে বুঝতে পারবে যে আমাদের আঙ্গুরে এক একটা এক এক রকম স্বাদ। ভালো লাগে, সবগুলোই মিষ্টি। আমরা এখনো আঙ্গুর চাষের কথা বললে আঙ্গুর ফল তো টক। তো এখানে খেয়ে দেখলাম আমি, যেটা হলো আঙ্গুর ফলটাকে, এই কথাটা এখন আর বলা যাবে না। কারণ আগে ছিল হলো টক জাতগুলো আমাদের বাংলাদেশে আসতো, তখন চিন্তা ছিল আঙ্গুর ফল টক। কিন্তু এখন স্বভাবতই মিষ্টি জাতগুলোই আসতেছে। এখানে কোনো কিছু দিয়ে যে মিষ্টি করা এরকম কিছু না, জাতগুলোই মিষ্টি। তো সেই কারণে ওই
আঙ্গুর ফল টকে কথা আর এখন আর বলার সুযোগ নাই। তাহলে আপনি ছাদ বাগানও করছেন নাকি? আমি ছাদ বাগানও করেছি। আমি গতবার লাগিয়েছিলাম, সেটা শেষে হয়ে গেছিল, সেপ্টেম্বরে লাগিয়েছিলাম। তো সেখানে বাইকুনুরের একটা ডালে একটা গাছে আসছে আমার হলো 10টা থোকা, হয়তো কেজি 3 হবে আর কি। ওইটাও খাইতেছি আমি। বাকি আমার শখ ছিল যে আর একটু ভালো করে বাগান দেখার জন্য। তো আমাদের নারায়ণগঞ্জ থেকে কাছে, বাকি তো চুয়াডাঙ্গার দিকে একটু বেশি বাগান আছে, ওদিকে রাজশাহীর দিকে আছে। তো নারায়ণগঞ্জের কাছে হলো আমার 2 ঘন্টা লাগে আসতে, 2.5 ঘন্টা লাগে আসতে। তো চিন্তা করলাম এই বাগানটা একটু দেখে আসি, সচক্ষে দেখে আসি। তাই সাথে আসলেই অনেক ভালো লাগলো। হ্যাঁ, আর একটা জিনিস, কামরুজ্জামান ভাইয়ের ভিডিও টিডিও দেখছি তো অনেক, ওনার সাথে কথা বলছি আমি, ওনার কাছ থেকে কাটিংও নিয়েছিলাম, লোরাসের কাটিং। তো সেই কারণে মনে হয়েছে যে ওনার সাথে একটু দেখা করে আসি, বাগানটাও দেখে আসলাম। অসাধারণ অসাধারণ, আসলে সামনাসামনি না দেখলে এটার মজাটা কেউ পাবে না। এটার তাহলে নতুন যারা করতে চায় তাহলে নির্দ্বিধায় আঙ্গুর চাষ করতে পারে বা ছাদ বাগানে করতে পারে। আমি তো মনে করি যে এখন অন্য যে আমরা ছাদে যে বাগান করি, আম লাগাই, পেয়ারা লাগাই বা অন্যান্য আরও কিছু লাগাই, সেখান থেকে আঙ্গুর ফল মনে হয় অর্ধেক করা দরকার। সেটা হলো আমরা অনেকেই আম গাছ থেকে পেরে খাইছি, জাম পেরে খাইছি, বা কলাও, এরকম অন্যান্য ফসল যেগুলো। আর বিদেশি যেহেতু ফসল এইটা আমার, হ্যাঁ, তো এইটা আমার মনে হয় এইটা অনেকেই 99% বলা যায় গাছ থেকে আঙ্গুর পেরে খাওয়া এটা হয় নাই। এই জন্য আমার কাছে মনে হয় যে এখন যেহেতু এটা নতুন ফসল হচ্ছে বেশি, প্রথম বছরেই 10 থেকে 15 কেজি, আমি মিনিমামটা যদি ধরি 10 কেজি, তাহলে আলহামদুলিল্লাহ 10 কেজি করে দেয়, বা আরও কম দিলাম 8 কেজি। 2-3টা গাছ থাকলে একটা পারিবারিক চাহিদা মিটে যাবে। তাই আমার কাছে মনে হয় প্রত্যেক ছাদ বাগানে সবচেয়ে বড় জিনিস এটা আমি বলি নাই, আপনি সুন্দর কথা বলে দিয়েছেন। সবচেয়ে ওই যে কতক্ষণ আগে আমাদের কামরুজ্জামান বললেন যে শিপে থাকে 15 দিন 20 দিন, আবার এখানে আবার এই বাবুবাজার এসে থাকে 5 দিন 7 দিন, দোকানে থেকে 8-10 দিন, এতে 1 মাস 1.5 মাস চলে যায় ফরমালিন যুক্ত ফল খাচ্ছি। সবচেয়ে মজা ছিল ফরমালিন সারা ফল খাওয়ার জন্য। এটা এই জন্য নিজের প্রত্যেকেই ছাদ বাগান যারা করে এরা মিস করার একদম আর সুযোগ নেই, আর সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। জি ভাই, আমরা কথা বলছিলাম বেলেজ এবং কি ওখানে রেবেকা, ট্রান্সফিগেশন, গ্রিন লং। তো আমরা এখন আছি হলো যেই থোকাটার সামনে, এটার নাম কি বা এটার কোয়ালিটিটা আপনি কিভাবে এক্সপোজ করবেন? এটা হচ্ছে ডিকসন। হ্যাঁ, বাজারে আমরা যেই আঙুরগুলো পাই এর মধ্যে সবচেয়ে বড় সাইজের আঙুরই হচ্ছে ডিকসন। এখন কিন্তু বাজারে পাওয়া যায় ডিকসন, দেখবেন টক আঙুর, কাঁচা ডিকসন, অপরিপক্ক। বাট আমাদের যে ডিকসন, এটা দেখবেন এই শেপটা একদম মানে একটা রেডিশ ভাব চলে আসছে। একটু ক্লোজ করলে দেখবেন এই যে একটা রেডিশ ভাব আছে। হ্যাঁ, এই যে একটু লাল হয়ে যাবে হালকা। এটা এখনো পাকে নাই, এটা পাকলে লাল হয়ে যাবে। আমি একটা ডিকসন আপনাকে দেখাই। এই যে ধরেন, আপনি নিজে এটা একটু ধরে আগে দেখান, তারপর আমি আপনাকে কেটে দেখাচ্ছি। বলি যে আমি বাগানে ঢোকার পরে ব্যালেন্স দেখেছি, অন্যান্য ভ্যারাইটিগুলো দেখেছি, কিন্তু সাইজের দিক দিয়ে আমার ডিকসনটা মনে হয়েছে যে আমরা বাহির থেকে যেই আঙ্গুর আসে এটার চেয়ে অনেক বড় সাইজের, অনেক বেটার হয়। হ্যাঁ, অনেক সুন্দর। আমি এখন একটু এটা মনে হালকা পাকা, মানে এটা এখনো পাকে নাই। এটা এই যে এটা রেডিশ ভাব চলে আসবে এটার মধ্যে পুরো। ঠিক আছে, ডিকসনটা লাল না যদিও, বাট এটার মধ্যে, তবে ডিকসনকে সিডলেস করাটা একটু টাফ। ডিকসনে এই যে একটা বীজ হয়, হ্যাঁ, একটা বীজ হয়, এই যে অনেক বেশি না, একটা বীজ। মানে এটা কি গ্যারান্টি একটা বীজই হবে? একটা বীজই হয় নরমালি, ডিকসন একটা বীজই হয়, একটা, বেশিরভাগ হলে 2টা হয়, এর বেশি আমি তেমন একটা পাই না। এটা পাকা অনুসারে যেহেতু ফুল পাকে নাই বা পাকেও নাই, দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি, কচকচা ভাব আছে ডিকসনের মধ্যে। তাইলে এই যে আমরা বলছিলাম পরিচর্যার কথাটা, ভ্যারাইটির ক্ষেত্রে কি কোনো পরিচর্যার চেঞ্জ আছে? ভ্যারাইটির ক্ষেত্রে বলতে আঙ্গুর নরমালি 2 ধরনের হয়, একটা ওয়াইন গ্রুপ আর একটা টেবিল গ্রুপ। আপনি যে ভ্যালেজ দেখছেন এটা হচ্ছে ওয়াইন গ্রুপ, মানে হচ্ছে জুস তৈরির জন্য, বা হচ্ছে আরেকটু যদি বলি যে অ্যালকোহল তৈরির জন্য যে আঙুরগুলো ব্যবহার করা হচ্ছে ওয়াইন গ্রুপ। আর যেটা হচ্ছে কাঁচা খাওয়ার জন্য, মানে সরাসরি খাওয়ার জন্য ভক্ষণযোগ্য যে আঙুর, এটা হচ্ছে টেবিল গ্রুপের আঙুর। ডিকসন, বাইকুনুর এগুলো হচ্ছে টেবিল গ্রুপের আঙুর, এগুলো শুধু আঙুর হিসাবেই খাওয়া যাবে, জুস করে খাওয়ার প্রয়োজন নেই। এই জন্য হচ্ছে টেবিল গ্রুপের আঙুরগুলো দেখবেন একটু বাকল একটু মোটা থাকে, একটু ভারী থাকে। আর আপনি যে ভ্যালেজ খাইলেন, ভ্যালেজের কিন্তু ওইটা যখন ব্লেন্ডার করা হয় ওই বাকল সহ আপনার পানি হয়ে যায়। হ্যাঁ, ওগুলো একটু পাতলা হয়, ওইটা কিন্তু আপনি লং টাইম রাখতে পারবেন না। কিন্তু এটা আপনি কাটার পরেও 1 সপ্তাহ রেখে দিতে পারবেন, কিচ্ছু হবে না, কোনো প্রবলেম হবে না। ইভেন যত দিন রাখবেন মিষ্টতা বাড়বে। স্প্রে এবং মাটির পরিচর্যা সব একই, সব এক, আঙুরের জন্য সবই এক।
ভাই আমরা যতদূর জানি যে আপনি বাইকুনুর থোকা অনেকগুলো পেরে ফেলছেন, এখন আমরা বাইকুনুরের একটু ইয়ারা দেবো। বাইকুনুর আমার এই বাগানে নাই তেমন। বাইকুনুর হচ্ছে আমার একটা সোলো বাগান আছে বাইকুনুরের, একেবারে সোলো বাগান। আমার 250 গাছ শুধু বাইকুনুরের একটা বাগানে, যেখানে আমরা বাণিজ্যিকভাবে ফল বিক্রি করবো। এই যে বাইকুনুর মাত্র কালার আসছে, জি, আমি একটু একটা দেখি। বাইকুনুর না এখান দেখি। থেকে না, আমি একটু পাকা থেকে একটা বাইকুনুর ছিঁড়ি এখান থেকে। এই যে একটা বাইকুনুর আমি একটু পাকা থেকে দেখাই আপনাকে, যেটা পেকে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে বাইকুনুর। এই যে এটা হচ্ছে বাইকুনুর, দেখেন। আচ্ছা, এটার মধ্যে কি সিডের কি অবস্থা? এটা জিব্রেলিক অ্যাসিড দিলে এটা সিড থাকে না। এটা ভালো ভ্যারাইটি, জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করলে এটাতে সিড থাকে না। বাইকুনুরটা পেরে একদিন রাখলে এটার মিষ্টতা ব্রিক্সমান 2 এর মতো বেড়ে যায়। তাই? এটাই হচ্ছে এই ভ্যারাইটিটার একটা স্পেশালিটি। তাইলে যারা নতুন চাষ করতে চাচ্ছে, আপনার সাজেস্টে আমরা তো অনেক ভ্যারাইটি আপনার কাছে দেখেছি বা অনেক কোয়ালিটি আমরা দেখেছি, তো আসলে যারা নতুন তারা আসলে কোনটা নিয়ে কাজ করলে গেইন হতে পারে? আমি 6 থেকে 8টা জাত সবসময় রিকমেন্ড করি। লালের জন্য হচ্ছে বাজারে বিক্রি করার জন্য যদি উদ্দেশ্য হয়, তাহলে লালের জন্য হচ্ছে একেলো বাইকুনুর বেস্ট। এটার মধ্যে কোনো কথা নাই। সবুজের মধ্যে ডিকসন আর গ্রিন লং, এই দুইটা। আর কালোর মধ্যে ব্ল্যাক ম্যাজিক অথবা জয় সিডলেস। আর অ্যাডভান্স লেভেলের মধ্যে এখন সবচেয়ে ভালো হচ্ছে একাডেমিক, অসাধারণ জাত। হ্যাঁ, একাডেমিকের ফলন যেমন, কালার তেমন, মিষ্টতাও তেমন, খুবই ভালো। আচ্ছা, এই যে আমরা জানি যে ফেব্রুয়ারিতে ফ্রুট কাটিংটা করা হয়, এটা এই কাটিং ছাড়া কি আর কোনো টাইমিং আছে যে টাইমে আমরা ফল নেওয়া পসিবল? আপনার এই যে এখানেই আপনি দেখেন না, এই যে একদিকে এই যে ফল পেকে আছে এই ডালটাতে। হ্যাঁ, এই ডালটার এই মাথাটাতে আমি নোচিং করে দিছিলাম, দেখেন। এই যে নোচিং বলতে মাথাটা আমি কেটে দিছিলাম এই যে এখানে। হ্যাঁ, আচ্ছা, দেখেন এই যে আবার নতুন ফ্রুটস, আচ্ছা, এই যে আচ্ছা। নতুন ফল চলে আসছে। আপনি দেখা যায়, হ্যাঁ, এই যে তুমি কি দেখতে পাচ্ছ? এই যে, হ্যাঁ, এই যে নতুন ফল চলে আসছে। এই যে দেখেন, এই একটাই ডাল আমি হাত দিয়ে ধরে নিচে যাই, এই যে যেখান থেকে আমরা এই যে ফল ছিঁড়ছি মাত্র। একদিকে পাকা ফল, একদিকে কাঁচা ফল। আবার আপনি একটু হাঁটলে এইদিকে ফুলও পাবেন, এই যে দেখেন, এই যে ফুল। ঠিক আছে, এটা 12 মাসি ভ্যারাইটি, এটা ইজিলি হয়, সারা বছর হয়। আপনি একটা বাইকুনুর, ধন্যবাদ। এটা বাইকুনুর না? তাহলে আপনি তো তখন অন্য একটা ভ্যারাইটি খাইছিলেন, এখন বাইকুনুর খেয়ে বলেন যে বিসমিল্লাহ। আসলে কেমন? মাশাআল্লাহ, এটা তো মানে ওইটা একটু কষ্টার ভাব ছিল আমার কাছে, তো অনেক মিষ্টি। এত মিষ্টি মানে খাইনি আমি। আপনি বলছিলেন যে আপনার ছাদের গাছেও বাইকুনুর ধরেছে এবং খেয়েছেন, ওইটা আর এই মাঠেরটার মধ্যে পার্থক্যটা? হয়েছে কি, আমার বাগানের গুলো পুরো মিষ্টি হয়নি, তার আগেই এই একজন আসে, তাকে খাওয়াই, এটা খাওয়াই, কিন্তু এটা তো একটু বেশি পাকছে, মিষ্টি একটু বেশি। ছাদ বাগানের আমার- প্রবলেম আছে। হ্যাঁ, ছাদ বাগানের প্রবলেম বলতে তারা তো 1টা 2টা গাছ লাগায়, তারা হচ্ছে প্রতিদিন দেখতে আসে এটা পাকলো কিনা। হ্যাঁ, যেদিন দেখে ওই দিনই মনে হয় পাইকে গেছে ওদের কাছে। ওনারা ওই দিনই ভাবে যে এটা পাইকে গেছে। এই খাইতে 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 লাস্টে আর আসলে পাকা তাদের কপালে হয় না। হ্যাঁ, এটা আমার এটা- এই এত মিষ্টি, বুঝছেন, মানে আমার কাছে অনেক ভালো লাগলো যে আমার গাছের গুলো তো আসলে একটু পাকায় খাওয়াইতে পারতেছি না, বুঝছেন। তার আগেই থাকে না, এর আগে ওই যে একজন আসে, এভাবেই শেষ হয়ে যাচ্ছে, বুঝছেন। আমার অল্প কয়েকটা আছে আর, কিন্তু এখানকার ফলটা আরেকটু ভালো লাগলো। মানে বাইকুনুরের আসলে ফলন নিয়ে কথা হবে না। আপনি যদি দেখেন ওই যে আমাদের গাছগুলা, এই যে 2 বছরের গাছগুলা কি পরিমাণ মোটা, আল্লাহর কি অশেষ নেয়ামত, দেখেন কি পরিমাণ ফল এই এক একটা গাছে। এই উপর পর্যন্ত একদম নিচ থেকে এটা ফল পচে গেছে। আমি একটু বের করে ফেলি। এই যে এখান থেকে শুরু করে ধরেন একেবারে উপর পর্যন্ত যা দেখাবেন আপনি, এই যে সব বাইকুনুর। এই যে একই গাছে আমার এই যে এখানে পেকে গেছে, ঠিক আছে, এখান থেকে পাকাগুলো হারভেস্ট হয়ে গেছে, কিন্তু তারপরও আপনি দেখেন। আচ্ছা, আমরা যতদূর জানি যে প্রথম বলেছিলেন যে একটা মানে মেইন গাছটাই ইয়েতে উঠবে, হ্যাঁ। মাচায় উঠবে, তাহলে এই ব্রাঞ্চগুলো নিলেন কেন? না, এটার একটা মজার কাহিনী আছে। আমরা বাইকুনুরের এই গাছগুলো একটু প্রুনিং করে ফেলছি আগে, নভেম্বর মাসে। আচ্ছা, আগাম চারা বাজারে আনার জন্য একটু প্রুনিং। আপনি জেনে থাকবেন যে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে নার্সারি কাম প্রজেক্ট। তো এখানে আমাদের চারা তৈরি করাটাও একটা প্রায়োরিটি পায় এই প্রজেক্টের ক্ষেত্রে, অন্যগুলো না, এই প্রজেক্টের ক্ষেত্রে। তো আমরা আগাম প্রুনিং এর কারণে আমাদের উপরে কিছু ফল কম হওয়ার পরে আমরা তখন পরে যখন এই নিচ থেকে স্পাউটগুলো বের হইলো নিজেই ফুলসহ, তো আমার চাপড়া এটা ভেঙে দেওয়ার জন্যই ওরা আসছিল। নর্মালি ওদেরকে ওই রকম ট্রেন করাই আছে যে 6 ফিটের নিচে কোনো ডাল রাখবে না তারা। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আমি যখন দেখলাম যে উপরে যেহেতু ফল কম, প্লাস হচ্ছে এই ফলটা আগে হয়ে গেছে, এটা ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে, সো আমার মার্চ এপ্রিলে তো গাছে ফল থাকবে না। হ্যাঁ, সেই জন্য আমি বললাম যে আচ্ছা এগুলো ভাঙার দরকার নেই, এগুলো থাকুক। যেহেতু আমার কিন্তু মার্চের আগেই হচ্ছে ফল
শেষ হয়ে গেছে। এটা কিন্তু আপনি জানেন যে মে মাসের 1 তারিখ আজকে, এপ্রিলও শেষ, তো আমার 1 মাস আগেই বাইকুনুর পাড়া হয়ে গেছে। তো ভাবলাম যে আমার ওই সময়টাতে ফল থাকবে না, যেহেতু এগুলো থাকুক, আমি এগুলো গোড়া থেকে কেটে দিব। পরে আমি এগুলো একদম গোড়া থেকে প্রুন করে ফেলে দিব, আমি এটাকে আবার ইয়া করে দিব, সোজা করে রাখবো। হ্যাঁ আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে থিনিং। আমরা শুনেছি যে আসলে আঙুরের থিনিংটা কিভাবে করতে হয়, কখন করতে হয়? থিনিংটা আসলে এই যে এই সময়ের আগেই করতে হয়। যেমন এই যে আপনার এই যে এখানে একটা ফল একটু ছোট সাইজ, এটা আমি এটাকে ভেঙে দিলাম। এটাকে ভেঙে দিলে এই পাশের ফলগুলো একটু জায়গা পাবে মোটা হওয়ার জন্য। হ্যাঁ, জায়গা দিতে হবে। এই যে পুরো একটা সরাইয়া দিলে এটা বাকিরা জায়গা পাচ্ছে। দেখেন এই যে আপনার থিনিং করে দিলে যখন আমি একটু কমিয়ে দিব, তখন পাশের ফলগুলো এই যে দেখেন জায়গা পেয়ে যাবে। এই যে আপনার এটাকে যখন আমি একটু কমিয়ে দিব, তখন হচ্ছে অন্যান্য ফলগুলা তুলনামূলক সাইজে ছোট যেগুলো, সেগুলো আমরা থিনিং করে ফেলে দিলে বাকি ফলগুলো জায়গা পাবে, ক্লাস্টারটা সুন্দর হবে। আপনি যে ডিকসনের যে পরিমাণ বড় সাইজের ফল দেখছেন, আমরা যদি ডিকসন থিনিং না করতাম, কখনোই এত বড় ফল ডিকসনে হইতো না। আচ্ছা ঠিক আচ্ছা আছে, তাইলে হচ্ছে আপনার জায়গা কম থাকতো, এটা ছোট হয়ে থাকতো। এই যে আপনার এই যে এই সাইজের ফলগুলো কিন্তু আমরা আগেই ফেলে দিছি এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, যেহেতু আমরা আপনার কাছে অনেকগুলো ভ্যারাইটি দেখলাম, সেই ক্ষেত্রে আপনার তো এখনো সব দেখা হয়নি, আরো অনেক ভ্যারাইটি। আচ্ছা, এই পাশে আমাদের সুপারনোভা আছে। বাংলাদেশে কারো বাগানেই সুপারনোভা এইভাবে হয় নাই। সুপারনোভা। হ্যাঁ, সুপারনোভা আমরা এটা একটু দেখি। এই যে সুপারনোভা, সুপারনোভা। হ্যাঁ, এটা গোল সাইজ না, একটু ওভাল শেপ। এটা হচ্ছে আরেকটু কালার হবে মেবি, এটা পুরোপুরি কালার এখনো আসে নাই। আমি একটা সুপারনোভা ছিঁড়ি। সুপারনোভাটা কিন্তু ন্যাচারালি সিডলেস হয়, বা অনেকগুলোতে সিড হইলো খুবই ছোট আকারের হয়, কিন্তু এই যে সুপারনোভা সিডলেস। হ্যাঁ, এটাতে কোনো খুবই আর চমৎকার। কিছু দেয়া লাগে না? এটার হচ্ছে 80% ফলে ন্যাচারালি সিডলেস হয়ে যায়, আর 20% ফলে একটা দুইটা সিড থাকে, তবে খুব সফট সিড, আনারের বীজের মতো খুব সফট সিড হয়। এটা আপনি খেয়ে দেখেন এটা কি পরিমাণ মিষ্টি। এটা আপনি তো ভ্যালেজ খাইছেন, এটা ভ্যালেজের চাইতেও বেশি মিষ্টি। এটা আসলেই ভ্যালেজের চাইতে বেশি মিষ্টি। ভ্যালেজ আমাদের হচ্ছে বাংলাদেশে এখন ক্রাশ ভ্যারাইটি, তার সৌন্দর্য, ফলের থোকা প্লাস মিষ্টতার কারণে। কিন্তু সুপারনোভা যে খাবে সে বলবে যে ভাই এটা তো ভ্যালেজের চাইতে একটু কম আছে। এটা আপনার এটা আপনার ভ্যালেজের চাইতেও বেশি মিষ্টি হয় এটা সুপারনোভা। যেহেতু আপনি বাগান করছেন, আমি দেখলাম এসেও অনেকে দর্শনার্থীরা এসে চারা নিচ্ছে, তো চারা মূল্যটা কেমন রাখছেন, বা কিভাবে আপনার সাথে পাবে, আপনার ফোন নাম্বার এবং লোকেশনটা? না, আঙুরের চারা তো এখন একেবারে ইজি হয়ে গেছে, সহজলভ্য। মানে এর চাইতে নিচে আসলে নামলে তাইলে আর মানুষ চারা উৎপাদন বন্ধ করে দিবে। এখন যে লেভেলে নামছে, এরপরে নামলে হচ্ছে চারা উৎপাদন করা বন্ধ হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে লেবারের যে প্রাইস বা অন্যান্য জিনিসের বাজারে যেই দাম, ওইটার সাথে সামঞ্জস্য করে যদি না দাম থাকে, তাইলে আসলে আর কেউ চারা উৎপাদন করবে না। এখন চারার দাম একেবারে কম। এখন হচ্ছে আপনার 200-250 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে চারা পাওয়া যায়। তো যেই ভ্যারাইটিগুলো হচ্ছে বাণিজ্যিক ভ্যারাইটি, আপনার ওই ভ্যারাইটিগুলোর দাম আসলে একটু কম। এগুলো আমরা প্রচুর পরিমাণে চারা উৎপাদনের কারণে ওইটার দাম একটু কমে গেছে, কম রাখা হচ্ছে। বাইকুনুর, একেলো, ডিকসন এগুলা 250-300 টাকা থেকে শুরু করে 400-500 টাকার মধ্যে সবগুলো ভ্যারাইটি পাওয়া যাবে। আমার লোকেশন হচ্ছে এটা চাঁদপুর সদর, বাবুরহাট, কালীভাংতি। জায়গার নাম হচ্ছে কালীভাংতি। আর আপনার আসতে হবে আপনার চাঁদপুর সদরে নেমে বাবুরহাট থেকে 1 কিলোমিটার, মতলব পেন্নাই সড়কে কালীভাংতি, একদম রাস্তার পাশেই পশ্চিম পাশে আমাদের নার্সারি। আর আমার ফোন নাম্বার হচ্ছে 0182-680-9401। আমরা এই যে দেখছি, একটু রাস্তাটা যদি দেখাই, একেবারেই বাগানের পাশ দিয়ে হচ্ছে রাস্তা। এখানে হচ্ছে মতলব পরিবহন, জৈনপুর পরিবহন সব এই দিক দিয়ে ঢাকা থেকে ডিরেক্ট আসে। তো আরেকটা বিষয় ভাই, যেহেতু চারা নিবে উদ্যোক্তারা, বাংলাদেশের এমন মাটি কি আছে যে মাটিতে আসলে আঙ্গুর হবে না? বেলে দোআঁশ যে কোনো মাটিতে আঙ্গুর হয়। আঙ্গুরের জন্য প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে ওয়াটার লকিং। যেই মাটিতে ওয়াটার লক হবে না, সেই মাটিতে আঙ্গুর হবে। পানি জমে থাকলে আর আঙ্গুর হবে না, আঙ্গুর গাছ বাঁচানো যাবে না। 3-4 দিন 5 দিন পানি জমে থাকলে আস্তে পাতাটা হলুদ হয়ে গাছটা শিকড় পচে মারা যাবে। এটাই হচ্ছে আঙ্গুর গাছের প্রধান সমস্যা, আর অন্য তেমন কোনো সমস্যা আমরা দেখি না। আচ্ছা, সেচটা কি কোন সময় দিতে হয়, বা এটা কোনো আঙ্গুর আমরা তো এই বাগানটাতে আমরা মালচিং করি নাই, আমরা অন্যান্য বাগানে মালচিং করছি। এটা যখন করছি তখন মালচিংয়ের আইডিয়া আমার ছিল না। অন্যান্য বাগানগুলোতে মালচিং করছি। মালচিংওয়ালা বাগানগুলোতে 7 দিন, 10 দিন, 15 দিনে সেচের প্রয়োজন হয় না। এগুলোতে সপ্তাহে একবার করে সেচ দিলেই চলে। আচ্ছা। আর এবার যদি একটু বলি মাচার শেপটা, মানে এই যে এটা কি দিয়েছেন, মানে যেমন এটা ভি শেপ, এটা ভি শেপের মধ্যে করা। আপনার ওই যে 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি যে পাইপগুলো, জিআই পাইপ, সেগুলো অ্যাঙ্গেল দিয়ে
এটা দুই সাইডে হচ্ছে 3 ফিট 3 ফিট 6 ফিট ইয়ে করে আপনার উইংস বের করে তারপরে হচ্ছে এই শেপটা দেওয়া। আর এগুলার ইয়ের জন্য সব আমরা জিআই ব্যবহার করছি 14 নাম্বার গ্যালভানাইজড জিআই, যেটা মরিচা পড়বে না, ওই জিআইটা ব্যবহার করা হয়েছে আমাদের পুরা মাছেতে। এটা আপনার নষ্ট হবে না, একদম গ্যারান্টি, এটা ভালো থাকে এই জিআইটা। জি, মরিচা আপনার এই আঙ্গুর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা? আমার আসলে স্বপ্ন হচ্ছে অ্যাটলিস্ট বাণিজ্যিক বাগানের সংখ্যা বাড়ুক আর না বাড়ুক, প্রত্যেকটা বাড়ির ছাদে যেন একটা করে আঙুর গাছ থাকে, যাতে মানুষ অ্যাটলিস্ট হচ্ছে মিষ্টি আঙুরটা নিজে চাষ করে খেতে পারে, এই যে এটার জন্য যাতে কারো উপর ডিপেন্ড করতে না হয়। আঙ্গুর ফলালেন, কত করে বিক্রি করতে পারছেন? বা এই বাগান থেকে তো আমরা সেল করি না, এটা হচ্ছে আপনি দেখছেন যে সকাল থেকে কি পরিমাণ দর্শনার্থী আসছে, সবাইকে আমরা আঙুর টেস্ট করাইছি, এই ভিডিওতেও তো আপনাদেরকে দেখাইলাম প্রত্যেকটা থেকে। তো এই বাগান থেকে আসলে আমাদের ফল সেল করার সুযোগ হয় না, এটা আমাদের এখানে কিন্তু অনেক ফল আমি সেল করলে এখান থেকে 150-200 কেজি ফল সেল করতে পারতাম, কিন্তু আমি এখান থেকে সেল করতেছি না, শুধুমাত্র দর্শনার্থীদেরকে খাওয়ানোর জন্য। কজ আমাদের একটা চ্যালেঞ্জ ছিল আঙ্গুর দেশের মাটিতে হবে কিনা, আর তার চাইতে বড় চ্যালেঞ্জ ছিল হলেও মিষ্টি হবে কিনা। আপনি জানেন যে আঙ্গুর বাংলাদেশে আগেও হয়েছে টক, তো এই মিথ মানুষের মধ্যে আঙ্গুর ফল যে টক, এই মিথটা মানুষের মধ্যে থেকে সরানোর জন্যই হচ্ছে আমাদের এই প্রচেষ্টাটা।